হাসপাতালের বেডে মুখে অক্সিজেনের মাস্ক লাগানো রজনী অবচেতন হয়ে পড়ে আছে। ডক্টররা সাধ্যমতো চেষ্টা করছে রজনীর জ্ঞান ফেরানোর। হাতের শিরা কেটে যাওয়ার রক্ত এখনও বের হচ্ছে। রজনীর এমন ক্রিটিক্যাল অবস্থা দেখে ডক্টর শাফিনের কপালে দুবাজ পড়ল। এমন কেয়ারলেস ফ্যামিলি আদৌ হয়? বারবার বলে দিয়েছিল মেয়েটাকে চোখে চোখে রাখতে, আর মেডিসিনটা টাইম টু টাইম খাচ্ছে কি না সেটা দেখতে। কিন্তু না, পরিবারের সামান্য গাফিলতির কারণে মেয়েটার প্রাণ যেতে বসেছে। শাফিন তার সিনিয়র ডক্টর ওমর রওনাককে দিকে তাকিয়ে বলল, স্যার, আই থিঙ্ক মেয়েটার রোগটা আরও তীব্রভাবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে তাকে। তা না হলে নিজেকে কেউ এভাবে গভীরভাবে আঘাত করে? ওমর তাকালো রজনীর প্যাকাশে মুখের দিকে। মেয়েটাকে কেমন মৃত লাগছে। অক্সিজেন মাস্কের সাহায্যে নিঃশ্বাস টানছে। প্রায় 1.5 বছর হতে চলল সে এই মেয়েটাকে চিনেছে। কয়েকদিন পরপরই রজনীকে এই হসপিটালে আসতে হয়, কখনো মায়ের সাথে বা ছোট বোনের সাথে। বেশিরভাগ সময় ছোট বোন রুয়াতের সাথে দেখতে পাওয়া যায় তাকে। মেয়েটার বয়সই বা কত? 26-27, যার গোটা লাইফটা এখনো পড়ে আছে। অথচ মেয়েটাকে ভুগতে হচ্ছে এক চরম মানসিক রোগে। এই মেয়েটা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই হসপিটালের সাইকিয়াট্রিস্ট ডক্টর মাহবুবের পেশেন্ট রজনী। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে ডক্টর মাহবুব রজনীকে চিকিৎসা দিচ্ছেন। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এই রোগকে অনেক সময় মানসিক রোগের ক্যান্সার হিসেবে উল্লেখ করা হয়। সিজোফ্রেনিয়ার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আক্রান্ত হওয়ার পর থেকে সারা জীবন রোগীদের ওষুধ খেতে হয়। সিজোফ্রেনিয়া রোগীর একমাত্র চিকিৎসা হচ্ছে ঔষধ সেবন। রজনীও এই 1.5 বছর ধরে ডক্টর মাহবুবের থেকে কিউফ্রেক্স 200 ওষুধ সেবন করছে। এই ওষুধ একদিন খেতে মিস দিলে রজনী কন্ট্রোলের বাইরে চলে যায়, নিজেকে সামলাতে পারে না। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বারবার নিজেকে ব্যর্থ ভাবতে থাকে, নিজের প্রতি বিতৃষ্ণা জন্মায়, নিজেকে শেষ করে দেওয়ার প্রয়াস জাগে মনে। ফলস্বরূপ আত্মহত্যা নামক জঘন্য কাজটাও করে বসে অনায়াসে। ডক্টর ওমর মুখের মাস্কটা খুলে আইসিইউ থেকে বের হলো। আইসিইউর বাহিরে বিধ্বস্ত হয়ে অপেক্ষায় আছে 4 জন মানুষ। উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়েছিল এতক্ষণ আইসিইউর দরজার দিকে। রুয়াতের অবস্থা শোচনীয়। কিছুটা দূরেই রুয়াতের বাবা রুয়াতের মাথা হাত রেখে মেয়েকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। ডক্টর ওমরকে বের হতে দেখে সাফায়াত এগিয়ে গেল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, রজনী কেমন আছে ডক্টর? অপরিচিত এক মুখ ডক্টর ওমরের সামনে। সাফায়াতকে ঠিক চিনল না। আপনি কে পেশেন্টের? তার ছোট বোনের হাজবেন্ড। ওমর তাকালো বিধ্বস্ত রুয়াতের দিকে। রুয়াত এলোমেলো পায়ে হন্তদন্ত হয়ে হেঁটে আসছে তার দিকে। সাদমানের রাগ লাগছে ডক্টরের ওপর। রজনী কেমন আছে সেটা না বলে এই লোকটা এটা ওটা জিজ্ঞেস করছে। রুয়াত উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো, ওমর ভাই, আপা কেমন আছেন? ওমর শান্ত চোখে তাকালো রুয়াতের দিকে। তোমাকে ডক্টর মাহবুব কি বলেছিল রুয়াত? বলেনি তোমার বোন যেন একদিনও ওষুধ খাওয়া মিস না দেয়? খেয়াল রাখুনি কেন বোনের দিকে? রুয়াতের ঢের মনে আছে ডক্টর মাহবুবের বলা কথাগুলো। সে তো শ্বশুরবাড়ি ছিল। ও বাড়ি যাওয়ার আগে মাকে ফুই ফুই করে বলে গেছে তার আপা ঔষধ যেন খায়, সেটা নিয়মিত দেখতে। তার মা কি এই সামান্য কাজটাও করতে পারল না? নাকি ইচ্ছে করেই খোঁজ নেয় না বোনের? সেই বছর কয়েক আগের কথা। করা অন্যায়টা কি এখনো মনে পুষে রেখেছে তার মা? সেজন্য বোনের প্রতি এত অনীহা তার মায়ের? ভাই, আমি তো শ্বশুর বাড়ি ছিলাম, আম্মাকে বলে গিয়েছিলাম, কিন্তু আম্মা যে খোঁজ নিবে না, ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না সেটা আমি বুঝতে পারিনি। এখন আপা কেমন আছে বলেন না ওমর ভাই? ওমর তপ্ত শ্বাস ফেলল। কথায় আছে না, মানুষ একটা অন্যায় করলে তার ভার বয়ে বেড়ায় মৃত্যুর আগ অবধি। রজনীরও হয়েছে সেই দশা। বেচারি একটা ভুলের মাসুল দিচ্ছে নিজের জীবন দিয়ে। ভালো নেই তোমার বোন, জ্ঞান ফিরছে না। হাতের শিরাটা বেশ ভালোভাবেই কেটেছে।
রুয়াতের বুক ধক করে উঠল। দুগ্ধম পিছিয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে যেতে নিলে সাফায়াত আগলে নেয়। রুয়াতের কানে এখনো বাজছে ওমরের বলা কথাটা, তার বোন ভালো নেই, জ্ঞান ফিরছে না মানে কি? তার আফার কি জ্ঞান ফিরবে না? সাদমান কিছুই বুঝতে পারছে না। রজনী কিসের ওষুধ খায়, আর কিসের জন্যই বা খায়? রুয়াতের বাবা দূর থেকে উমরের কথাগুলো শুনল, কাছে আসার সাহস পাচ্ছে না। উমর নিজে এগিয়ে গেল তার দিকে। কবির শিকদারের মাথা নত, কথা বলার ভাষা তার নেই। উমর নিজেই বলল, মাথা নত করে রেখেছেন কেন মিস্টার শিকদার? মেয়ের অন্যায়টা আপনার চোখে বড় হয়ে দাঁড়ালো। এখন মেয়েটা যে মরতে বসেছে, খুশি আপনি? কবির শিকদার ত্বরিত গতিতে মাথা তুলে তাকালো। কোনো বাবা চায় তার আগে তার সন্তানের মৃত্যু? কবির শিকদারের নীরবতা দেখে বেজায় রাগ হলো ওমরের। একটা মানুষের হৃদয় এতটাও পাথরের ন্যায় হতে পারে, এনাকে না দেখলে ওমর জানতেই পারত না। কবির শিকদারের কাছে আগে তার সম্মানটাই বড়, তারপর বাদবাকি সব। ওমর চলে আসলো সেখান থেকে। রুয়াত হাঁটু গেড়ে বসে এবার ডুকরে কেঁদে উঠল। রুয়াতের কান্নামাখা মুখটা দেখে সাফায়াতের বুকের বাঁ পাশে কেমন ব্যথা অনুভব হলো। রুয়াতের বাহু ধরতে রুয়াত জড়িয়ে ধরল সাফায়াতকে। সাফায়াতের বুকে মুখ গুজে কান্নারত গলায় বলল, স্যার, আমার আফা ঠিক হয়ে যাবে তো? আল্লাহ কেন আমার আফার জীবনে এত দুঃখ দিল স্যার? আমার আফার সুন্দর জীবনটাকে নরক বানিয়ে দিল নওফিল নামক অমানুষটা। আমি ঘৃণা করি ওই লোকটাকে ভীষণ। পৃথিবীর সবচাইতে জঘন্য ওই লোকটা। রুয়াত প্রচণ্ড আকারের বোন পাগল, বোনকে মারাত্মক ভালোবাসে। বাবা মাকেও এতটা ভালোবাসে না মনে হয়। বিয়ের আগে কবির শিকদার রুয়াতের ব্যাপারে সব বলে রেখেছিলেন। রুয়াত পৃথিবীতে কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসলে সেই ব্যক্তিটি রজনী। তারও যথেষ্ট কারণ আছে। সাদমান রুয়াতের কথাগুলো শুনে মনে বারবার একটা নামই আওড়াচ্ছে, সেটা হলো নওফিল। কে এই নওফিল? কি সম্পর্ক নওফিলের সাথে রজনীর? রজনীর জীবনটা নষ্ট করার পেছন নওফিল কিভাবে জড়িত? কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাদমান সাফায়াতের কাঁধে হাত দিয়ে বলে, ব্রো। সাফায়াত শেষ করতে দিল না। রুয়াতকে আগে সামলে নেই, পরে কথা বলছি তোর সাথে। সাফায়াত বুঝে গিয়েছে ভাইয়ের ডাকের মানে। তার কানে একবার যেটা পৌঁছে যায় সেটা না শোনা অবধি স্থির থাকতে পারে না। সাফায়াত আলতো করে রুয়াতের মুখখানে নিজের হাত রাখে। মেয়েটাকে শান্ত করবে কি বলে, তবু একটু বৃথা চেষ্টা করে বলল, কাঁদলে কি বোন ঠিক হয়ে যাবে? চোখের জল মুছুন। আপনার বাবার দিকে খেয়াল করেছেন মানুষটা কেমন দূরে মাথা নত করে বসে আছে? তাকে কে সামলাবে? রুয়াত তাকালো বাবার পানে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বাবার কাছে ছুটে গেল। বাবার হাঁটু জড়িয়ে ধরে বলল, ও বাবা, বাবা, খুশি হয়েছো তুমি? আপা একটুখানি তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতো, আর তুমি আপার মুখটা অবধি দেখতে চাইতে না। কি এমন অন্যায় করেছিল? ভুল মানুষকে না হয় ভালোবেসে ঘর ছেড়ে পালিয়েই গিয়েছিল, সেজন্য তুমি এমন নির্দয়তা দেখাবে? তুমি বাবা হয়ে সন্তানের কষ্টটা বুঝতে পারোনি আমি যতটা পেরেছি বোন হয়ে। বাবা মারা নাকি সন্তানরা হাজার অন্যায় করলেও মুখ ফিরিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, অথচ তোমরা আমার আপুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আমি দেখেছি আমার বোনকে রাতের আধারে গলা কাটা মুরগির মতো চটপট করতে, দেখেছি তার শ্বাসরুদ্ধকর কান্না। পাগলের ন্যায় আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে তোমাদের করা ব্যবহারের জন্য। এখন খুশি? কবির শিকদার নিস্তব্ধ, সেই সাথে সাদমানও। সাফায়াত বুঝতে পারল না সেই কি ভুল করলো কবির শিকদারের কথা রুয়াতের সামনে তুলে। কবির শিকদার বসা থেকে উঠে চলে গেল বাহিরে। তার পক্ষে আর সেখানটায় থাকা সম্ভব হচ্ছিল না। বড় আদরের মেয়ে ছিল রজনী। প্রথম সন্তান, সমস্ত অনুভূতি ভালোবাসা তাকেই তো ঘিরেছিল তাদের। কি দেয়নি সে এই মেয়েকে? কোনো কিছু
মুখ থেকে বের হবার সাথে সাথে সেটা এনে হাজির করেছে। অথচ 1 বছরের পরিচিত এক ছেলের ভালোবাসার মায়ায় পড়ে তাদের ভালোবাসাকে ভুলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল 4 বছর আগে। লোকজনের কত অপমানজনক কথা শুনেছে তারা, তার কোনো ধারণা আছে? সাফায়েত রুয়াদকে টেনে বেঞ্চে বসালো। সাদমান আইসিইউর দিকে একদিনে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক পর ডক্টর শাফিন বের হতে সাদমান অস্থির পায়ে এগিয়ে গেল। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মিস সিনিয়র এখন কেমন আছে? শাফিন মুখ থেকে মাস্কটা খুলে বলে, জ্ঞান ফিরেনি। আশা রাখছে 8 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। দেখা করা যাবে? কেবিনে শিফট করা হবে কিছুক্ষণ পর, তারপর দেখা করতে পারবেন। রজনীকে কেবিনে শিফট করা হলো। হাতে ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক। কেবিনের স্বচ্ছ কাচের দরজা দিয়ে তাকিয়ে দেখছে সাদমান। পাশে সাফায়েত দাঁড়ানো। কেবিনের ভিতরে আছে রুয়াদ। রজনীর হাত চেপে বসে আছে। কবির শিকদারকে আর দেখা যায়নি আশেপাশে। সাদমান রজনীর দিকে দৃষ্টিপাত রেখেই বলল, নফিলটা কে ব্রো? আর উনি কিসেরে বা ওষুধ খান? ওনার কি হয়েছে? সাফায়েত প্রলম্বিত তপ্ত শ্বাস ফেলল। নফিল রজনীর এক্স হাজবেন্ড। 4 বছর আগে রজনী নফিলের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, কারণ আঙ্কেল নফিলকে পছন্দ করত না। আঙ্কেল রজনীর বিয়ে রজনীর মামার ছেলের সাথে ঠিক করেছিল। রজনী অনেক বুঝিয়েছিল যাতে নফিলের সাথে তার বিয়েটা দেয়, কিন্তু আঙ্কেল রাজি হয়নি। অজ্ঞাত রজনী বাড়ি ছেড়ে চলে যায়। নফিল ব্যাংকে জব করত, বেশ ভালোই মাইনে পেত। নফিল রজনী দুজনকে ভালোবাসত, কিন্তু বিয়ের 2 বছর হতে না হতে নফিলের ভালোবাসা কমে যায়। রজনীকে ডিভোর্স দেয়। কেন ডিভোর্স হয় সেটা ঠিক জানি না, তবে গুরুতর কিছু একটা হয়েছিল তাদের মধ্যে। নফিল দ্বিতীয় বিয়ে করে। সাদমানের দৃষ্টি এখনো রজনীর দিকেই। এই মেয়েটার বিয়ে হয়েছিল, আবার ডিভোর্সও হয়ে গেছে। ভালোবেসেই তো বিয়ে করেছিল দুজনকে, তাহলে নফিল ছেড়ে দিল কেন? ডিভোর্সটা কেন হলো ব্রো? সেটা জানি না, তবে রজনী প্রচুর ভালোবাসত নফিলকে। নফিলের দেওয়া ডিভোর্সটা সে মানতে পারেনি। প্রথম ভালোবাসা তো, বলা অসম্ভব। ডিভোর্সের পর রজনী বাপের বাড়ি চলে আসে। আঙ্কেল আন্টি মুখ ফিরিয়ে নিয়েছিল, মুখ ফিরিয়ে নিতে পারেনি কেবল রুয়াদ। সে ছোট থেকে বোনের আশ্রয়ে বড় হয়েছে। আঙ্কেল আন্টি দুজনেই জব করায় রুয়াতের দেখভাল রজনী নিজেই করেছে। আপদ বিপদে বাবা মায়ের চেয়েও বেশি কাছে পেয়েছে বোনকে। আঙ্কেলরা রজনীকে তাড়িয়ে দেননি, তবে আঙ্কেল রজনীর সাথে একেবারেই কথা বলতো না। আন্টিও তেমন কথা বলতো না। তবে রজনী অসুস্থ হবার পর থেকে মেয়ের সাথে কথা বলেন। অসুস্থ মানে? কি হয়েছে মিস সিনিয়রের? রজনী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। কথাটা জংকারের ন্যায় কানে বাজল সাদমানের। সে বেশ ভালো করেই জানে এই রোগের ব্যাখ্যা। অবিশ্বাসের সাথে বলল, মিস সিনিয়র সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত? কিভাবে? এটার আসল কারণটা আমিও জানি না, তবে একটু জেনেছিলাম। অতিরিক্ত ডিপ্রেশন, ব্যর্থতা, আবেগগুলি অপ্রতিরোধ্য এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, চরম মানসিক দুর্দশা এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে না পাওয়ার জন্য প্রতি মুহূর্তে গুমড়ে থাকত রজনী। সেই থেকে এই রোগ বাসা বেঁধেছে দেহে। এই রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হবার কোনো উপায় নেই। না, যতদিন বেঁচে রবে ততদিন ওষুধ খেয়ে বেঁচে থাকতে হবে। আর খাওয়া বাদ দিলেই এমন ভয়াবহ অবস্থা করে ফেলে নিজের। সাদমানের নিজেকে কেমন শূন্য লাগতে শুরু করলো। মেয়েটাকে বাকিটা জীবন বেঁচে থাকতে হবে এক পাতা ওষুধের ওপর। কি ভয়াবহ রোগের বাসা বাঁধিয়েছে এই মেয়ে। ভুল মানুষকে ভালোবাসার দায় এখন এভাবেই দিতে হবে, অন্যভাবেও তো দেওয়া যেত। আচ্ছা, এই মেয়েটাকে যদি সাদমান নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখতে চায়, মেয়েটা কি তাকে ফিরিয়ে দিবে? রজনীর রঙহীন জীবনটাকে রঙে ভরিয়ে দিতে চাইলে রজনী দিবে সম্মতি?
সাদমান না হয় সবটা উজাড় করে ভালোবাসবে, বিনিময়ে না হয় রজনী সারা জীবন তার পাশে থাকুক। মেয়েটার এমন অবস্থা দেখে সাদমানের বুকটা যে দুমড়ে মুচড়ে উঠছে। কাউকে বললে সে এ কথা বিশ্বাস করবে? পুরোটা রাত রুয়াদ সাফায়েত সাদমান হসপিটালে কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতে রজনী চোখ ফিটি করে তাকায়। নিজের রুম ছেড়ে অচেনা রুমের দেওয়াল দেখে ডানে বামে তাকায়। সে হসপিটালে, মুখে অক্সিজেন মাস্ক, ডান হাত দিয়ে খুলে লম্বা শ্বাস টেনে পায়ের দিকটায় তাকাতেই দেখে রুয়াদ তার পায়ের কাছে বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রাতটা তাহলে তার পাশেই ছিল মেয়েটা। রজনী দরজার পানে তাকালো, যদি পরিবারের কারো দেখা মেলে সেজন্য, কিন্তু না, দরজা ছাপানো, স্বচ্ছ কাছের দরজা দিয়ে কারো ছায়াটাও অবধি দেখা যাচ্ছে না। রজনীর তেষ্টা পেল। বেডের পাশে পানির জগ খালি দেখে আস্তে করে রুয়াদকে ডাকে। রুয়াদ নড়ে চড়ে ওঠে। রজনী আবার ডাকতে রুয়াদ চোখ মেলে তাকায়। বোনের জ্ঞান ফিরেছে। রুয়াদ চোখ কষলে নিল। না, সত্যিই বোনের জ্ঞান ফিরেছে। রজনীর দিকে এগিয়ে এসে বলে, কিছু লাগবে আপা? এনে দিব কিছু? রজনী উপর নিচ মাথা ঝাঁকায়। একটু পানি এনে দিবে? বড্ড তেষ্টা পেয়েছে। রুয়াদ সাইডে থাকা জগটা খালি দেখে জগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো। চোখ আটকে গেল কেবিন থেকে কিছুটা দূরে বেঞ্চে সাদমানকে ঘুমন্ত অবস্থায় দেখে। রুয়াদ ডেকে উঠল সাদমানকে, ভাইয়া শুনছেন? সাদমান চোখ মেলে তাকালো। রুয়াদকে সামনে দেখে বিচলিত কণ্ঠে বলল, মিস সিনিয়র ঠিক আছে রুয়াদ? রুয়াদ ইশারায় আশ্বস্ত করে। সাদমানের বিচলিত মন শান্ত হয়। জ্ঞান ফিরেছে আপুর। আপনি কি একটু বসবেন? আমি পানি আনতে যাব। আপুর পানির তেষ্টা পেয়েছে। সাদমান ডানে মাথা নাড়ালো। আচ্ছা যাও, আমি মিস সিনিয়রের কাছে আছি। রুয়াদ চলে গেল। সাদমান এলোমেলো পায়ে রজনীর কেবিনের দিকে হাঁটা লাগালো। দরজা ঠেলে ভেতরে ঢুকতে চোখ গেল বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকা রজনীর উপর। সবাইকে নাস্তানাবুদ করে মেয়েটা কি শান্তিতে চোখ বন্ধ করে আছে। সাদমান দরজাটা হালকা চাপিয়ে দিয়ে রজনীর বেডের পাশে রাখা টুলে বসলো। কিয়ৎক্ষণ বসে থেকেও রজনীকে চোখ মেলতে না দেখে সাদমান আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, চোখ মেলে তাকাবেন একটু মিস সিনিয়র? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো রজনী। সাদমান বসে আছে, ফলকহীন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে টেরই পায়নি সাদমান কেবিনে এসেছে। সাদমানের বক্ষপটে মধ্যরাত থেকে বইতে থাকা অশান্ত জ্বর মুহূর্তে শান্ত হয়ে গেল। সাদমান মুখে হাসি ফুটালো। সেই হাসিতে নেই কোনো প্রাণ। ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন রাতে মিস সিনিয়র আমাদের সবাইকে। এমনটা কেউ করে? প্রত্যুত্তরে রজনী হাসল। এখন শরীর মন অসুস্থ না থাকলে শব্দ করে হাসত। ভয় কেন পাবেন আপনি? মৃত্যুটা নিশ্চিত হয়ে গেলে দুনিয়া থেকে কমে যেত এক পাপিষ্ঠর হায়াত। সাদমান রেগে উঠল। মেয়েটা নিজেকে পাপিষ্ঠ কেন বলছে? সে কি পাপ করেছে যে নিজের পাপিষ্ঠ বলবে? সাদমান গলায় কাঠিন্য ভাব এনে বলল, নিজেকে পাপিষ্ঠ কেন ভাবছে? খুব কি আহামরি বড় পাপ করে ফেলেছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাপ কাজটা আমি করেছি, আমার বাবা মাকে কষ্ট দিয়ে। বাবা মাকে কষ্ট দেওয়া ব্যক্তি পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপী, বুঝলেন? যে পাপ করার পর অনুতপ্ত হয় সে কি করে পাপী থাকে মিস সিনিয়র? ভালোবাসা তো ভুল নয় মিস সিনিয়র। ভুলটা হচ্ছে ভুল মানুষকে ভালোবাসা। আপনি ভুল মানুষকে ভালোবেসে ঠকে গেছেন। রজনী হাসল, অমায়িক সে হাসি। সব জানা শেষ তাহলে? পুরোপুরি জানার সুযোগ হয়নি এখনো। বেশি জানতে আসবেন না সাদমান, তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন আগ্নেয়গিরি লাভার তাপে। এখনই ভয় দেখাচ্ছেন? না, সতর্কতা করলাম। কারণ এই পৃথিবীতে ভালোবাসা এক আপাদমস্তক ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছুই না। সবার ভালোবাসা এক পাল্লায় মাপাটা কি ঠিক মিস সিনিয়র? জানি ঠিক না, কিন্তু নামে পেয়েও পারলাম না। ভালোবাসা হচ্ছে একটা লটারি, যা সবার ভাগ্যে থাকে না।
এই লটারির বিজয়ী হতে হলে ভাগ্য লাগে, যা খুব কম মানুষেরই হয়ে থাকে। এই ভালোবাসা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে কি জেনেছিলেন জানেন কি? পৃথিবীর 80% মানুষই ভুল মানুষকে ভালোবেসে ঠকে যায়। যাদের ভাবে না ঘটনাক্রমে তাদেরই ভালোবেসে ফেলে। কি অদ্ভুত বিষয়টা, তাই না? ভাগ্যে যদি নাই থাকে তাহলে অনুভূতিগুলো কেন তাদের ঘিরেই জন্মায়? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে। পাবে না জানে, তবুও বোকার মতোই তারা কেন তাদের ভালোবেসে কষ্ট পেতে হয় যায়। আর যারা প্রিয় হারিয়ে পেলে তাদেরকে নিয়ে কি বলবেন? এই পৃথিবীতে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথাটা তীব্র। আপনি বেশ গুছিয়ে কথা বলতে জানেন। বয়স তো কম হলো না আমার, খুব বেশি ডিফারেন্ট না আপনার আর আমার বয়সের। রুয়াদ পানির জগ নিয়ে কেবিনে প্রবেশ করলো। রজনী প্রত্যুত্তরে কিছু বলল না। রুয়াদ গ্লাসে পানি ঢেলে বোনকে খাইয়ে দিল। ফুফিকে ফোন করে জানিয়ে দিয়েছে রুয়াদ যে রজনীর জ্ঞান ফিরেছে। রুয়াদের মা জ্ঞান হারানোর ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরেছে। কি আশ্চর্য, এক পরিবারের তার রোগ ব্যাধি নিয়ে ভরা। রুয়াদের নজরে আসলো সে সাফায়েতকে দেখছে না। সাদমানের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ভাইয়া স্যার কোথায়? ব্রো তোমার বাবার সাথে। বাবা কথা তুলতেই রুয়াদ জানতে চায়, বাবা কোথায়? হসপিটালের নিচে চায়ের দোকানে। লোকটা কেমন ভেঙে গেছে রুয়াদ, কালোভাবে কথাটা বলা ঠিক হয়নি তোমার। রজনী ছট করে বলে উঠল, তুই কি বলছিস আব্বুকে? তেমন কিছু না। সাদমান ভাইয়া, আপনি একটু ওনাকে ফোন দিয়ে বলবেন সকালের খাবারটা হোটেল থেকে নিয়ে আসতে। এটা নিয়ে টেনশন করো না, আমি ব্রোকে বলে দিয়েছি। সাফায়েত হাতে খাবার নিয়ে কেবিনে ঢুকে রুয়াতের হাতে দিয়ে বাহিরে এসে বেঞ্চে বসে কবির শিকদারের পাশে। ডক্টর ওমর রজনীর জ্ঞান ফেরার কথা শুনে রজনী থেকে দেখতে চলে আসে। রুয়াত রজনীকে খাইয়ে দিচ্ছে। ওমরকে দেখে রজনী স্মিত হাসে। এই হাসিটা ওমরের গা জ্বালিয়ে দিল। এমন একটা কাণ্ড ঘটানো হাসি কি করে এই মেয়ে? রাগী গলায় বলে উঠল, এত বড় কাণ্ড ঘটানোর পর আবার হাসছেন? তাহলে কি কাঁদবো? ওকে, নেক্সট কাঁদবো। তার মানে আবার এমন কিছু হতে পারে তারই ইঙ্গিত দিলেন। রজনী খাওয়ায় মনোযোগ দিল। সাদমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওমরের দিকে। এত কথা কিসের রজনীর সাথে? দেখতে এসেছে, চুপচাপ দেখে চলে যাবে। মিস সিনিয়র হাসবে নাকি কাঁদবে সেটাও কি সে ঠিক করে দিবে? সাফায়েত কবির শিকদারের দিকে তাকালেন। মানুষটা যতই নিজেকে শক্ত দেখাক না কেন, সে যে ভেতর থেকে একদম ভেঙে গেছে তা গভীরভাবে তাকিয়ে থাকলেই বোঝা যাবে। ডক্টর ওমর যাওয়ার সময় বলে গেছে দুপুরে নিয়ে যেতে পারবে রজনীকে বাসায়। কবির শিকদার এখনো রজনীকে দেখতে যায়নি। সাফায়েত কেবিনে যাওয়ার কথা বললে সে নীরব থাকে। সাফায়েতও জোর করে না। দুপুরে সূর্যের তেজস্বীটা ঠিক মাথার উপরে। হসপিটাল থেকে বের হতেই বোঝা গেল গরম কাকে বলে। 1 মিনিট দাঁড়িয়ে থাকলেই শরীর ফুলে উঠবে এমন কাঠফাটা রোদে রজনীকে নিয়ে বাড়ি ফিরল রুয়াতরা। রুয়াতের মা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল রজনীর। মেয়েকে দেখে ছুটে আসলো। শূন্য বুকটা এখন পূর্ণ হলো। কবির শিকদার সোজা নিজের রুমে চলে গেছে। রুয়াত সাফায়েতকে নিয়ে নিজের রুমে আসলো। কাল থেকে অনেক খাটাখাটুনি করেছে লোকটা। রুয়াত আলমারি থেকে ড্রেস বের করে সাফায়েতের দিকে এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। আমি খাবারটা রুমে নিয়ে আসছি। সাফায়েত ওয়াশরুমে চলে গেল। রুয়াত নিচে এসে খাবার নিয়ে গেল প্লেটে করে। রুয়াতের ফুফি সাদমানের খাবার সাজিয়েছে টেবিলে। সাদমান ফ্রেশ হয়ে খেতে বসলো। রুয়াত সাফায়েতের অপেক্ষায় বসে আছে। লোকটা বের হলে সে ওয়াশরুমে ঢুকবে। সাফায়েত বের হতে খাবারটা খেতে বলে ওয়াশরুমে চলে যায়। সাফায়েত ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে আবার খেতে শুরু করে। রুয়াত চটফট করে গোসল সেরে বের হয়। সাফায়েতের এখনো খাওয়া শেষ হয়নি। মুখে খাবার নিয়ে মাথা উঁচু করে তাকাতে চোখ স্থির হয়ে যায়।
পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথার ভেজা চুলের পানিতে জামা খানিকটা ভিজে লেপ্টে আছে শরীরে। গায়ে ওড়নাটা না থাকায় বেশি আকর্ষণীয় লাগছে। রুয়াতের সাফায়েতের দিকে খেয়াল নেই। সে টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে সোফা থেকে ওড়না নিয়ে সাফায়েতের দিকে তাকিয়ে বলে, আজও বাড়ি যাবেন? সাফায়েত হুঁশে ফিরল, মুখ আবার গম্ভীরতায় ছেয়ে গেল। আমাকে ফিরতে হবে, আপনি বরং থাকুন, আমি কাল এসে নিয়ে যাব। রুয়াত ঘুরে তাকালো। আজ তাহলে যাওয়ার কি দরকার? কালই না হয় যাওয়া যাবে একসাথে। আমার ভার্সিটিতে ক্লাস আছে। আমারও আছে। কাল এখান থেকে দুজনে একসাথে ভার্সিটি গিয়ে ক্লাস করে বাসায় চলে যাব। সাফায়েত কিছু বলল না। রাতের ডিনার শেষে রুয়াত এসেছে বোনের রুমে। বোনকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর ঘুমাতে যাবে। সাফায়েত রুয়াতের রুমে আছে। সাদমান এসেছে রুয়াতের সাথে। রজনীকে আরেকবার দেখে চলে যাবে ঘুমাতে। রুয়াত রজনীকে খাবারটা খাইয়ে ওষুধের পাতা থেকে ওষুধটা বের করে মুখের সামনে ধরতেই রজনীর মনটা বিষিয়ে গেল। ইদানিং মাঝে মধ্যে নিজের জন্য বড্ড মায়া হয় রজনীর। সুন্দর ফুলের মতো জীবনটাকে নিয়ে তার কত অযত্ন। অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছে জীবনটাকে। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন তার থেকেও খারাপ পথে সে। যে চোখে স্বপ্ন দেখার কথা সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলছে রাত বিরেতে। যে ঠোঁটে হাসি লেগে থাকার কথা সেই ঠোঁটের রাজ্যের সব বিষণ্ণতার দখল। কি ছোট্ট এক ওষুধের তারতম্যে কি না রয়েছে স্বস্তি। আচ্ছা, একটা না কয়েকদিন এই ওষুধ না খেলে মৃত্যুটা অনিবার্য, তাই না? রুয়াত রজনীকে এই ওষুধের দিকে তাকিয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওষুধটা খাও আপা। রজনী ওষুধটা খেয়ে নিল। রুয়াত চলে গেল রুম থেকে। সাদমানকে এখনো যেতে না দেখে রজনী বলে ওঠে, এই রুমে থাকার প্ল্যান এঁটেছেন নাকি? সাদমান মুচকি হাসল। খুব কি মন্দ হবে এমন প্ল্যান মনে আটলে? জেনে শুনে আগুনে জাফ কেন দিবেন? ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, ইউ অনলি লিভ ওয়ান। ল্যাটিনে আছে কার্ভ ডিম, অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে এখনকার মুহূর্তে ভালো করে বেঁচে থাকো। হিন্দি দুইটা মুভির নাম আছে, কাল হো না হো আর জিন্দিগি না মিলেগি দোবারা। জেমসের গান আছে, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। সবগুলো একই বার্তা দেয়, কালকে কি হবে কেউ জানে না, ভবিষ্যতে কি আসবে কেউ বলতে পারে না। তাহলে শুধু শুধু কেন ভবিষ্যৎকে নিয়ে ভাবতে যাব? সেটা ক্রমানুসারে একাই আসবে। তাই বলে কি আমি বর্তমানকে ভবিষ্যতের উপর ছেড়ে দিব? নো ওয়ে। আমি বর্তমানটাকে আমি নিজ হাতে সাজিয়ে তুলব। রজনী কাঁথা টেনে নিল, ভালো মতো শুয়ে বলল, বাহ, খুব বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন নাকি? অন্যের লেখাকে কপি করে চালিয়ে দিলেন। কপি? এই ধরুন আই লাভ ইউ কথাটা শুনে তড়িৎ গতিতে সাদমানের দিকে দৃষ্টিপাত করল রজনী। সাদমান রজনীর চাহনি দেখে বলল, রিল্যাক্স, পুরো কথাটা শুনেন। আই লাভ ইউ এই শব্দটা নিশ্চয়ই একজন মানুষ সৃষ্টি করেছে। তার এই সৃষ্টি করার শব্দটা কি সে একাই ইউজ করেছে? তার সৃষ্টি করা এই শব্দ তো পৃথিবীর সকল মানুষ ইউজ করছে। তাই বলে কি সবাই কপি করছে? বানায় লিখে একজন, কিন্তু সেই লেখাটার শব্দটার ব্যবহারকারী হয় বিশ্বের সকল মানুষ। আচ্ছা, মেনে নিলাম ওষুধের প্রভাবে ঘুম পাচ্ছে, যার সময় লাইটটা বন্ধ করে দরজাটা চাপিয়ে দিয়ে যাইয়েন। সাদমান উঠে দাঁড়ালো। লাইট বন্ধ করে দরজা চাপিয়ে দেওয়ার আগে রজনীকে বলে উঠল, শুভরাত্রি মিস সিনিয়র। রজনী তাকালো, কি তাকালো না সেটা বুঝতে পারল না সাদমান। দরজাটা চাপিয়ে চলে গেল। শহর জুড়ে আজ আচমকি ঝড়ো হাওয়ার আবির্ভাব হয়েছে। গর্জে বৃষ্টি নামবে তারই ইঙ্গিত দিচ্ছে এই ঝড়ো হাওয়া। রাস্তার ধুলোবালি সব বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে চলছে। আচমকি কেমন ঝড়ো হাওয়া বোর্ড থেকে দেখে কপাল কুঁচকে আসলো রুয়াতের। আজ ভার্সিটি শেষ করে ও বাড়ি যাওয়ার কথা। এখন বাজে সকাল 7টা। 9টার দিকে বের হতে হবে, অথচ বিছানার উপর শুয়ে এখনো ঘুমাচ্ছে সাফায়েত। রুয়াত জানালার গ্লাসটা টেনে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে।
ফ্রেশ হয়ে বেডের কাছে এসে সাফায়েতকে ডাকতে লাগলো, শুনছেন? উঠুন, ভার্সিটিতে না যাবেন আজ? সময় তো হয়ে আসলো। সাফায়েত নড়েচড়ে উঠল, তারপর ফট করে চোখ মেলে তাকালো। রুয়াতের চোখে চোখ পড়তে রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। উঠুন, ফ্রেশ হয়ে নিন। সাফায়েত শোয়া থেকে উঠে দাঁড়ালো। ঘুমের রেশ এখনো কাটেনি। তারপর ওয়াশরুমে চলে গেল। রুয়াত নিচে নেমে খাবার টেবিলে খাবার সাজায়। এক প্লেটে রজনীর জন্য খাবার নিয়ে রজনীর রুমে আসে। খাবারটা টেবিলে রেখে সাদমানের রুমে যায়। দরজা আটকানো দেখে দরজায় কড়া নেড়ে বলে, ভাইয়া উঠেছেন? খাবার বাড়া হয়েছে, খেয়ে নিন। সাদমান সজাগই ছিল। রুয়াতের গলা শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। রুয়াত সাদমানকে নিচে আসতে বলে রজনীর রুমে চলে আসে। রজনীকে ওয়াশরুমে দৌড়ে নিয়ে যায়। রজনী পা কেটে যাওয়ার, একা হাঁটতে পারে না এখন। রজনী ফ্রেশ হলে রুয়াত রজনীকে ধরে বিছানায় নিয়ে আসে। তারপর খাবারটা খাইয়ে দেয়। নিজের রুমে এসে দেখে সাফায়েত একদম রেডি হয়ে নিয়েছে। রুয়াতকে দেখে সাফায়েত বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হন, নাস্তাটা করেই রওনা দিব। রুয়াত মাথা নেড়ে আলমারি থেকে গ্রিন কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফায়েত বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো রুয়াতের। কিছুক্ষণ পর রুয়াত ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যানিটির সামনে দাঁড়িয়ে হাত মুখে ময়শ্চারাইজার ব্যবহার করে। তারপর চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে ওড়নাটা গলায় জড়িয়ে সাফায়েতের দিকে তাকিয়ে বলে, চলুন। সাফায়েত রুয়াতের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। শরীরে অলংকার বলতে কানে একজোড়া ইয়াররিং, নাকে ডায়মন্ডের নাকফুল আর বা হাতের অনামিকা আঙ্গুলে আংটি, অথচ হাতে ছুরি নেই। মা কি তাকে ছুরি দেয়নি নাকি? মনে মনে কথাটা ভাবল সাফায়েত। তারপর কিছু ভেবে হাঁটা শুরু করলো। রুয়াতও পেছন পেছন আসলো। খাবার টেবিলে সাদমান খাচ্ছে। রুয়াত সাফায়েত চেয়ার টেনে বসে। রুয়াতের ফুপি খাবার বেড়ে দেয়। সাফায়েত খাবারটা খেয়ে নেয়। সাদমান রজনীর রুমে এসেছে। যাওয়ার আগে দেখা করে জানিয়ে দিতে সে চলে যাচ্ছে। রজনী বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল। সাদমানকে দেখে বইটা বন্ধ করে, কিছু বলবেন? সাদমান মুচকি হাসল। তার কেন যেন যেতে ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে। চলে যাচ্ছি। রজনী প্রতি উত্তরে বরাবরের মতো একটা চমৎকার হাসি উপহার দিয়ে বলল, সাবধানে যাবেন। সাদমান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলে উঠল, ওষুধটা টাইম টু টাইম খাবেন মিস সিনিয়র। নিজের বাঁচার ইচ্ছা না থাকুক, অন্য কারোর জন্য হলেও বাঁচিয়ে রাখুন নিজেকে। রজনী দীর্ঘশ্বাস ফেলল। কেউ কি স্বাদী মৃত্যুকে বরণ করতে চায়? জীবনটা খুব ছোট্ট, জানেন তো সাদমান। শৈবালের ওপর জমে থাকা শিশির বিন্দুর চেয়েও ছোট আমাদের এই জীবন। আমি আমার জীবনে আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি, কারণ আমি সিজোফ্রেনিয়া একদিন না একদিন সম্পূর্ণরূপে গ্রাস করে আমায় মুক্তির স্বাদ দিবে। কারণ পুরোপুরি সুস্থ হবার যে কোনো চান্স নেই। তাই বলবো, আমি নিজের জন্য নিজেই নিজেকে বাঁচাতে অক্ষম প্রতি মুহূর্তে। সেখানে অন্যের জন্য বাঁচা মূর্খম বই কিছু না। সাদমানের মুখে কালো মেঘ ঘনিয়ে এলো। সবসময় এমন বাস্তবিক কথা কেন বলতে হবে তার? অবাস্তব কথা কি বলা যায় না? বলতে পারে না তার বাঁচার ইচ্ছে অনেক, সে বাঁচতে চায়, ভালোভাবেই বাঁচতে চায়। যে ভেতর থেকেই নিজেকে শেষ করে দিতে চায়, সে যতই মেডিসিন খাক না কেন, দিন শেষে ভেতরের মনোবাসনাটাই পূরণ হয়। জীবনটা যতই ক্ষুদ্র হোক না কেন মিস, তাতে কিন্তু মানুষরা তাদের গুটিয়ে নেয়নি নিজেদের। তাই ক্ষুদ্রতম জীবনটাকেই হাসি খুশিতে মাতিয়ে রাখছে, উপভোগ করছে বিভিন্ন উপায়ে। মানুষ মরণশীল, তাদের মৃত্যু অনিবার্য, এটা মানতেই হবে। তাই বলে হাতে যতগুলো বসন্ত আছে সেসব বসন্ত রঙহীনভাবে কাটিয়ে দিতে হবে? আপনি নিজেও ভাসবেন নিজের জন্য, আর নয়তো কারোর জন্য। মিলিয়ে নিয়েন কথাটা। মেলানোর সময় পেলে নিশ্চয়ই মিলিয়ে যাব সাদমান। আচ্ছা, পার্সোনাল একটা কথা জিজ্ঞেস করি। অনুমতি না দিলে কি আর কৌতূহলটা দমিয়ে রাখতে পারবেন ভেতরে?
তা পারবো না, অন্য উপায়ে জেনে নিতাম। উপায়টা রুয়াদ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞেস করুন, অতীতকে কি এখনো ভুলতে পারেননি? অতীত ভোলা যায় কখনো? তা যায় না, কিন্তু অপেক্ষা তো করা যায়। অপেক্ষা করে কি লাভ? নতুনভাবে সবটা শুরু করতে হলে অপেক্ষা করাটাই কি শ্রেয় নয়? কে করবে সবটা নতুনভাবে শুরু? কেন আপনি? আমার তো এমন বাসনা নেই মনে। কেন? কখনো দেখেছেন ঘুণে ধরা বাঁশ দিয়ে ঘরের খুঁটি দিতে? আমি হচ্ছি ঘুণে ধরা এক অচল বাঁশ। আর সেই কাঠকেই যদি কোনো মিস্ত্রি নিজ হাতে ব্যবহারের উপযোগী করে তুলে তখন এমন মিস্ত্রির অনেক অভাব এই শহরে। যদি পেয়ে যান তখন কি করবেন? ভেবে দেখিনি। ভাবা শুরু করুন। দেরি হচ্ছে না? হলে হবে। আপনি আজ থেকে ভাবা শুরু করুন। মিস্ত্রিটা বড্ড ভালো, বুঝলেন? ভালো মানুষের কদর করতে হয়। নিজের ডাক নিজে পেটাচ্ছে কেউ? সাদমান হাসল। রজনী বুঝতে পেরেছে বলে। সত্যি বললে, যদি নিজের ডাক নিজে পেটানো হয়, তাহলে সেই খাতায় না হয় নামটা দিয়েই ফেললাম। ভুল করছেন। ভুল সঠিক বোঝার ক্ষমতা আমার আছে, তাই আমি জানি আমি কি করছি। আসতে পারেন। সাদমান বাঁ হাত দিয়ে চুলগুলো পেছন ঠেলে দিল। ঠোঁট চেপে কিয়ৎক্ষণ চুপ থেকে বলে উঠল, যাচ্ছি। আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের। আপাতত মন্দ অবস্থাতেই থাকুন, কেউ একজন ভালো অবস্থায় ফিরিয়ে নেবে। প্রতি উত্তরে রজনী চুপ রইল। সাদমান চলে গেল। রজনী জানালা দিয়ে বাহিরে তাকিয়ে জড়ো বাতাসের তীব্রতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি চাই আমাদের আর দেখা না হোক, নতুন করে কোনো কিছু শুরু না হোক, দ্বিতীয়বারের মতো কোনো হৃদয়ে আঘাত না লাগুক। আমাকে কেউ জীবনে চাওয়া মানে ফলবিহীন গাছকে চাওয়ার সমতুল্য। খাওয়া শেষে সাফায়েত রুয়াতের বাবা মায়ের সাথে দেখা করে রুয়াতকে নিয়ে চলে আসে, আর সাদমান জন্য অন্য গাড়ি করে বাসায়। সাফায়েত গাড়ি চালাচ্ছে, রুয়াত অন্যমনস্ক হয়ে বাহিরে তাকিয়ে আছে। সাফায়েত খেয়াল করলো, হোয়াটস হ্যাপেন্ড? রুয়াত চোখ ঝাপটা দিল, নাথিং। মন খারাপ আপনার বোনকে নিয়ে? বুঝেই তো গেছেন। আপনারা এক কাজ করতে পারেন। কি? ওনার বিয়ে দিতে পারেন, তাহলে অন্তত কাউকে প্রপারলি পাশে পাবে। রুয়াত তুচ্ছ করে হাসল। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ফলবিহীন গাছ ভালোবাসে? তা বাসে না। মানুষ গাছই লাগায় ফলের আশায়। তাহলে কেন একটা মানুষ ফলবিহীন গাছের প্রতি আকৃষ্ট হবে? বুঝলাম না কথাটার মানে। আপনার বোনের ভালোর জন্য বললাম একটা কথা, আর আপনি গাছ নিয়ে পড়লেন। গভীরভাবে ভাবেন, বুঝে যাবেন কেন বললাম। ভার্সিটির সামনে এসে গাড়িটা থামতে রুয়াত নেমে গেল। সাফায়েত গাড়িটা পার্ক করে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। রুয়াত 7 দিন পর ভার্সিটি এসেছে, আর ক্লাসে এসে শুনতে পেলে তাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। জায়গা ঠিক করা হয়েছে কুয়াকাটা। সেখানে সমুদ্র সৈকত সহ বেশ কিছু জায়গা যাবে। রুয়াতের ভীষণ ইচ্ছে সমুদ্র সৈকত দেখার। এখন তো বিবাহিত, যেতে হলে ওনার পারমিশন লাগবে। উনি কি দিবে পারমিশন? কথাটা ভেবে মনটা খারাপ হয়ে গেল। তাদের ডিপার্টমেন্টে ছেলে মেয়ে সহ বেশ কিছু টিচার্সও যাবে। কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল। টিচার্সরা যাওয়া মানে সাফায়েতও যাবে নিশ্চয়ই। তাহলে তো রুয়াতও যেতে পারবে। নিচ থেকে বেল বাজার ঘন্টা বাজতে স্যার এসে পড়ল ক্লাসে। রুয়াত পড়ায় মনোযোগ দিল। আজ অ্যাকাউন্ট ক্লাস নেই, সেজন্য সাফায়েতের দেখা মেলেনি ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে নিচে নামতে রুয়াতের ফোনে মেসেজ আসে। সাফায়েত মেসেজ দিয়েছে তার ফিরতে লেট হবে। সাদমানকে বলে দিয়েছে সে আসছে রুয়াতকে নিতে। রুয়াত অপেক্ষা করলো সাদমানের। সাদমান আসলো গাড়ি করে। গেটের সামনে রুয়াতকে দেখে
ডেকে বলল, হে রুয়াদ, গাড়িতে এসো। রুয়াদ গাড়িতে উঠে বসলো। পাশ থেকে রোহানের ফ্রেন্ড নেহালকে অচেনা এক ছেলে গাড়িতে দেখে ব্রু কুচকালো। আজ ভোরেই তারা চট্টগ্রাম থেকে ফিরেছে। চট্টগ্রাম সমাবেশ আচমকিক বিরোধী দলের আক্রমণে হালকা চোট পেয়েছে রোহান, যার দরুন আসেনি ভার্সিটি। রুয়াদ গাড়িতে উঠে বসতে সাদমান গাড়ি স্টার্ট দেয়। সাদমান গলা খাকারি দিয়ে বলে, রুয়াদ, কিছু মনে না করলে কয়েকটা কথা জানতে চাইব। হ্যাঁ বলুন, কি জানতে চান? কথাটা তোমার বোনকে নিয়ে। রুয়াদ অবাক হয়ে তাকালে। তার বোনকে নিয়ে কি বলবে? আমার বোনকে নিয়ে কি বলবেন? সাদমান গাড়ির সাইডে দাঁড় করালো। তারপর শান্ত কণ্ঠে বলল, বোনের কি বিয়ে শাদী দিবে না তোমরা রুয়াদ? কেন ভাইয়া হঠাৎ এ কথা বলছেন যে? এমনি বলছি, বিয়ে শাদী দিবে না? বিয়ে শাদী আল্লাহর হাতে ভাইয়া, যদি আপুর কপালে বিয়ে থাকে তো হবে। কপালে থাকে মানে? না কিছু না, যোগ্য পাত্র ফেলে বিয়ে দিব। আমাকে তোমার যোগ্য মনে হয় না? রুয়াদ তরিত গতিতে তাকালো সাদমানের দিকে। এসব বলার মানে কি ভাইয়া? মানেটা খুবই সিম্পল রুয়াদ। আমার কথা বলার টোনে এতক্ষণে সব বুঝে যাবার কথা। জি ভাইয়া, বুঝতে পেরেছি, বাট আপনি হয়তো বুঝতে পারছেন না। কি? মনে কোনো কিছু শুরু হবার আগে সেটাকে দাফন করে দিন। মনেই ভাইয়া, কষ্ট ছাড়া কিছু পাবেন না। এই কথা কেন বলছো রুয়াদ? আমার আপাকে গভীরভাবে আগে জানুন ভাইয়া, তারপর দেখবেন এসব বিয়ে শাদী নিয়ে ভাবতেও ইচ্ছা করবে না। খামখেয়ালি কথা কেন বলো তোমরা দুবোন? ক্লিয়ার করে বলো। আর আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমি কি করব না করব। যে সে কষ্ট পেতে চাওয়াটা কি বোকামি না? একটু না হয় করলাম জীবনকে নিয়ে বোকামি। একদিন ঠান্ডা মস্তিষ্কে বসবেন আমার সাথে, কিছু কথা বলবো। তারপর দেখবেন আপনার করে রাখা চিন্তা ভাবনাগুলোর বেশ বদল ঘটবে। সাদমান মনে খানিকটা আশার আলো দেখল, তাই আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরে সাফায়েত। রুয়াদ তখন বসার ঘরে সানজিদার পাশে বসে টিভি দেখছিল। সাফায়েতকে হাতে একটা প্যাকেট নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রুয়াদ বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর গ্লাসে করে ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল। সাফায়েত গ্লাসটা নিয়ে থ্যাঙ্কস বলে পানিটা খেয়ে নিল। তারপর ঘরের দিকে যাওয়ার সময় রুয়াদকে রুমে আসতে বলে গেল। রুয়াদ রুমে আসলো। সাফায়েত তখন পরনের শার্ট খুলে টি শার্ট পরছে। রুয়াদ বিছানায় বসলো। সাফায়েত রুয়াদকে দেখে ড্রেসিং টেবিলের উপর রাখা প্যাকেটটা হাতে নিয়ে রুয়াদের দিকে এগিয়ে আসলো। প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ধরুন এটা। রুয়াদ প্যাকেটের থেকে দৃষ্টি সরিয়ে সাফায়েতের দিকে তাক করে বলল, কি এটা? আপনার দেনমোহরের টাকা। ইচ্ছে ছিল প্রথম দিনে দিয়ে দেওয়ার, কিন্তু ব্যাংক থেকে টাকাটা দিল আজ। ভার্সিটি শেষে আমি ব্যাংকে গিয়েছিলাম। ভার্সিটি শেষে আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ। আমি কি টাকাটা চাইছি? না চাইলেও এটা আপনার প্রাপ্য, তাই প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। রুয়াদ প্যাকেটটা হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই টাকা দিয়ে আমি কি করব এখন? যা ইচ্ছে হয় তাই করবেন, আপনার কাছেই রেখে দিন। টাকার ভার আমি নিতে পারি না। তাহলে কাল ব্যাংকে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আসবো। টাকাটা তাহলে সেখানেই থাকবে। আচ্ছা, আর একটা কথা শুনুন না। বলুন। ভার্সিটির ব্যাপারটা জানেন? কোন ব্যাপার? ভার্সিটি থেকে কুয়াকাটা যাবে সবাই। আপনিও তো যাবেন নিশ্চয়ই, তাই না? কই না তো, আমি তো যাব না। রুয়াতের মুখটা চুপসে গেল। সাফায়েত যাবে না সেখানে? সে যাওয়ার কথা তুলা মানে কোনো কায়দা নেই। হঠাৎ রুয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে সাফায়েত বলল, আপনি যাবেন কুয়াকাটা? চেয়েছিলাম, বাট এখন আর যাব না। হোয়াই? আপনি না গেলে আমাকে যেতে দিবেন?
আপনি গেলে তো আমাকে যেতেই হবে। যাবেন তাহলে? এটা আপনার উপর ডিপেন্ড করছে। তাহলে যাই, কয়েকদিনেরই তো ব্যাপার, ঘুরে টুরে সিল করে চলে আসব। আচ্ছা বলে সাফায়েত মানিব্যাগ থেকে 7,000 টাকা বের করে রুয়েতের হাতে দিয়ে বলে, ট্যুরের ফিটা দিয়ে যা বাজবে সেটা আপনার হাত খরচ হিসেবে রাখবেন। রুয়ার টাকাটার দিকে চেয়ে রইল। ট্যুর ফি তো 3,000, বাকি 4,000 হাত খরচ। সে থাকতে আলাদা আবার কিসের হাত খরচ? ওখানে যাওয়ার পর কি আমার খরচটা এখান থেকেই বহন করতে হবে? না, তার জন্য আমি আছি। তাহলে হাত খরচ কেন দিলেন? অসময়ে যদি কখনো কাজে লেগে যায় সেজন্য। আর সব সময় তো আমি আপনার সাথে নাও থাকতে পারি। তখন যদি কিছু কেনার ইচ্ছে হয় তখন চাইলেই কিনতে পারবেন। রুয়ার টাকাটা ব্যাগে রেখে দিল। কাল গিয়ে ফিটা দিয়ে দিব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।